সেটা তো ম্যাডাম আপনারাই ভালো বলতে পারবেন, তাই না? এখন সবই আমাদের পিসির ওপর নির্ভর করছে আর কি। উনি যদি চান অবশ্যই হবে, আর উনি যদি না চান তাহলে হবে না। দেখা যাক কি হয় আর কি। হুম। আচ্ছা, ভাস্কর স্যারের আজকে প্রাইমারিতে ক্লাস হবে না? আচ্ছা স্যার। জানি না স্যার, কিছু বলেনি। আচ্ছা, শুরু করছি আজকের ক্লাস। তো দক্ষিণ ভারতের নদ নদী, নদী তো মোটামুটি আমাদের শেষের দিকেই, তাই তো? নদী আমরা পুরোপুরি শেষই করে ফেলেছি, জাস্ট শেষের দুটো নদী আমাদের বাকি রয়েছে। তো সেই দুটো নদী আজকে প্রপারলি আলোচনা করব। তো তার আগে আমি একটু রিভিশন করিয়ে দিই। দক্ষিণ ভারতের নদ নদী, দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে কোন কোন নদীগুলো রয়েছে? একটা রয়েছে নর্মদা, একটা রয়েছে গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, মহানদী, আর এখানে রয়েছে তাপ। রেকর্ড হচ্ছে? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, রেকর্ড হচ্ছে। তাপি বা তাপ্তি, আর এখানে রয়েছে কি মাহি, আর একটা কী রয়েছে সবরমতী। এই হচ্ছে দক্ষিণ ভারতের নদী। এবার এই দক্ষিণ ভারতের নদীগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে কি ওয়েস্ট ফ্লোয়িং রিভার, আর একটা হচ্ছে ইস্ট ফ্লোয়িং রিভার। ওয়েস্ট ফ্লোয়িং রিভার আমরা কোনগুলোকে বলবো? যে রিভারগুলো আরাবিয়ান সিতে গিয়ে মিশেছে, বা আরাবিয়ান সি হচ্ছে তাদের মানে পতনস্থল, সেই নদীগুলোকে আমরা বলবো ওয়েস্ট ফ্লোয়িং রিভার। বা এমনও বলতে পারি যে নদীগুলোর স্রোত হচ্ছে কি বা প্রবাহ যাত্রা হচ্ছে পশ্চিম দিকে, সেই নদীগুলোকে আমরা কি বলতে পারি? ওয়েস্ট ফ্লোয়িং রিভার। আর ইস্ট ফ্লোয়িং রিভার আমরা কোনগুলোকে বলবো? যে নদীগুলো স্বাভাবিকভাবেই বে অফ বেঙ্গলে এসে মিশেছে, সেই নদীগুলোকে আমরা বলবো ইস্ট ফ্লোয়িং রিভার। এগুলো তো প্রথম থেকেই পড়িয়ে আসছে, আশা করছি এগুলোতে কারোর কোথাও সমস্যা হওয়ার কথা নয়। তবুও আমাদেরকে কী হয়, আমরা ভুলে যাই আর কি। সেই জন্য আমাদেরকে প্র্যাকটিসে রাখতে হবে, আমাদেরকে রিভিশন করতে থাকতে হবে। তো আজ আমরা আলোচনা করব কি ইস্ট ফ্লোয়িং রিভার। ইস্ট ফ্লোয়িং রিভারের মাত্র দুটো যে রিভার বাকি রয়েছে, সেই দুটো রিভার। তো এই যে মহানদী, মহানদী আমরা পড়ে নিয়েছি, এবং গোদাবরীও কিন্তু আমরা পড়ে নিয়েছি। আজ আমরা আলোচনা করব কৃষ্ণা রিভার, আর একটা হচ্ছে কি কাবেরী রিভার। এই দুটো রিভার আলোচনা করার পর আমরা বিগত বছরে যে সমস্ত প্রশ্ন এসেছে রিভার থেকে, সেগুলো আমরা আলোচনা করব। কিছু প্রশ্ন রয়েছে সেখান থেকে। তো শুরু করছি। তো প্রথম যে রিভারটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি কৃষ্ণা রিভার। কৃষ্ণা রিভার এর লেন্থ কতটা? লেন্থ মানে কি? লেন্থ মানে হচ্ছে দৈর্ঘ্য, তাই তো? লেন্থ মানে হচ্ছে কি দৈর্ঘ্য। এর দৈর্ঘ্য কতটা? এর দৈর্ঘ্য হচ্ছে 1401 কিলোমিটার। 1401 কিলোমিটার এ হচ্ছে লেন্থ। লেন্থগুলো স্বাভাবিকভাবে আমাদেরকে মনে রাখতে হয় না, কিন্তু সবচেয়ে বড় কোনটা, সবচেয়ে ছোট কোনটা, এগুলো আমাদেরকে মনে রাখতে হয়। বিশেষ করে সবচেয়ে বড় যেটা, সবচেয়ে বড় যে নদীটা, সেই নদীটা আমাদেরকে মনে রাখতে হয়, বা তার যে দৈর্ঘ্যটা সেটাও কিন্তু আমাদেরকে মনে রাখতে হয়। তাহলে বলুন তো, ভারতের সবচেয়ে দীর্ঘতম নদীর নাম কি? ভারতের দীর্ঘতম ভারতের দীর্ঘতম নদীর নাম কি? গঙ্গা। একদম, ভারতের দীর্ঘতম নদীর নাম হচ্ছে গঙ্গা। আচ্ছা, গঙ্গা নদীর দৈর্ঘ্য কতটা? লেন্থ? চোদ্দশো পঞ্চাশ না কত বটে? স্যার 2525। একদম 2525। এগুলো তো ভুলে গেলে চলবে না, তাই না? এগুলো তো আমাদেরকে মাথায় রেখে দিতেই হবে। হুম। আচ্ছা, ভারতের দীর্ঘতম নদী হচ্ছে কি গঙ্গা, 2525। এবার যদি বলি যে, হ্যাঁ একদম ম্যাডাম, এবার যদি আমি বলি দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী, দক্ষিণ ভারতের, গোদাবরী। হ্যাঁ, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম হচ্ছে গোদাবরী।
এই যে গোদাবরী নদী, এই গোদাবরী নদীর দৈর্ঘ্য কতটা বলুন তো? এটা আবার অলরেডি কিন্তু বিশেষ প্রিলিমসে এসেছে যে গোদাবরী নদীর দৈর্ঘ্য কতটা, কতটা গোদাবরী নদীর দৈর্ঘ্য? স্যার 1465 দেখেই বললাম। 1465, 1465 কিমি, 1465 কিমি। এই যে গোদাবরী নদী, এই গোদাবরী নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। কোথাকার গঙ্গা বলা হচ্ছে? দক্ষিণ ভারতের গঙ্গা। আর আমরা যদি ওভারঅল যদি গঙ্গা গঙ্গা বলি, তাহলে আমরা তো যেটা প্রপার গঙ্গা আর কি সেটাকেই গঙ্গা বলবো। এবার যদি বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা, মানে দক্ষিণ ভারতে যে সমস্ত রাজ্যগুলি রয়েছে, যেমন কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, এই যে রাজ্যগুলো রয়েছে, এই রাজ্যগুলো গঙ্গা কোন নদীটাকে মনে করে? এই গোদাবরী নদীটাকে কিন্তু তারা গঙ্গা মনে করে। তাহলে আমরা বলবো দক্ষিণ ভারতের গঙ্গা হচ্ছে এই গোদাবরী নদী। কি বলেছে এখানে? লার্জেস্ট ইস্ট ফ্লোয়িং রিভার। এটা লার্জেস্ট হবে না, এটা হবে সেকেন্ড লার্জেস্ট। সেকেন্ড লার্জেস্ট ইস্ট ফ্লোয়িং রিভার হচ্ছে এই কৃষ্ণা নদী। তাহলে কৃষ্ণা নদী হচ্ছে সেকেন্ড লার্জেস্ট ইস্ট ফ্লোয়িং রিভার। আর প্রথমটা এই যে গোদাবরী, তাই তো? প্রথম হচ্ছে গোদাবরী, আর সেকেন্ড হচ্ছে কি এই কৃষ্ণা। সোর্স মানে কি? সোর্স মানে কি? উৎস। সোর্স মানে হচ্ছে উৎস। সোর্স মানে হচ্ছে উৎস। এর উৎস কোথায়? নেয়ার মানে কাছে, মহাবালেশ্বর, মহাবালেশ্বরের কাছে মহারাষ্ট্র, মহারাষ্ট্রের মহাবালেশ্বরের কাছে কিন্তু এই কৃষ্ণা নদীর উৎপত্তি। তাহলে নদীটা যদি আমরা ম্যাপে দেখি, ঠিক কোন জায়গায় অবস্থিত নদীটা? এই হচ্ছে কৃষ্ণা রিভার। এই যে এই নদীটা হচ্ছে কি কৃষ্ণা রিভার। তাহলে কৃষ্ণা নদীর উৎপত্তি কোথায়? কৃষ্ণা নদীর উৎপত্তি হচ্ছে মহাবালেশ্বর নামক স্থানে। এবার মহাবালেশ্বর নামক স্থানটা কোথায়? সেটা হচ্ছে মহারাষ্ট্রে। তারপর কর্ণাটকা বিফোর এন্টারিং মানে প্রবেশ করে, তারপর তেলেঙ্গানা, তারপর অন্ধ্রপ্রদেশ, ড্রেন্স ইনটু বে অফ বেঙ্গল। তাহলে কোন কোন স্টেটের মধ্য দিয়ে এই কৃষ্ণা নদী প্রবাহিত হচ্ছে? এই কৃষ্ণা নদী তাহলে মহারাষ্ট্রে তো উৎপত্তি লাভ করলো। কৃষ্ণা নদী উৎপত্তি কোথায় লাভ করলো? মহারাষ্ট্রে। মহারাষ্ট্রের পর কোথায় প্রবেশ করছে? মহারাষ্ট্রের পর আসছে হচ্ছে কর্ণাটকা। কর্ণাটকা মানে কর্ণাটক যেটা আমরা বলছি, ইসরোর যেখানে হেডকোয়ার্টার রয়েছে বেঙ্গালুরু, সেখানে। তাহলে মহারাষ্ট্রে উৎপত্তি লাভ করলো। মহারাষ্ট্রে উৎপত্তি লাভ করার পর কর্ণাটকে এলো। কর্ণাটকে আসার পর এন্টার করলো, এন্টারিং বিফোর তেলেঙ্গানা, তেলেঙ্গানাতে প্রবেশ করলো। তেলেঙ্গানাতে প্রবেশ করার পর অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশের পর হচ্ছে কি বে অফ বেঙ্গল, অর্থাৎ বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর যদি আমরা ম্যাপটা দেখি তাহলে হয়তো আমরা একটু বুঝতে পারবো। এই যে উপরে এটা হচ্ছে কি মহারাষ্ট্র, মহারাষ্ট্রের পর এই যে নিচে যেটা প্রবেশ করলো সেটা হচ্ছে বেঙ্গালুরু। তারপর এই যে নিচে করে যেটা, এখানে তেলেঙ্গানার একটু অংশ, মানে তেলেঙ্গানার জাস্ট নিচের মানে দক্ষিণ দিকের জাস্ট একটু অংশ কিন্তু এই মানে একটু অংশের উপর দিয়ে কিন্তু এই কৃষ্ণা নদী কিন্তু প্রবাহিত হয়। তারপর অন্ধ্রপ্রদেশে যাই, অন্ধ্রপ্রদেশে যাওয়ার পর তারপর বে অফ বেঙ্গলে গিয়ে পতিত হয় এই কৃষ্ণা নদী। তো আমাদের এই নদীগুলোর যে প্রবাহ পথ, এই প্রবাহ পথগুলো মনে রাখতে হবে। কেন মনে রাখতে হবে? কেননা প্রশ্নটা এমনই থাকে, আমি এরপরে প্রিভিয়াস ইয়ার যখন প্রশ্নগুলো দেখাবো তখন বুঝতে পারবেন যে কোনো একটা স্টেটের নাম দিয়ে দিয়ে আপনাকে জিজ্ঞাসা করবে যে কোন স্টেটের মধ্য দিয়ে এই নদীটা প্রবাহিত হয়নি বা এই নদীটা প্রবাহিত হয়েছে। সেই জন্য এই নদীগুলোর এক্স্যাক্ট যে লোকেশান, সেই লোকেশান জানা কিন্তু খুবই কিন্তু জরুরি। এবং আমাদেরকে ম্যাপটাকে সেই জন্যই আমরা পাশে রেখে পড়বো, যাতে আমাদের লোকেশানটা একদম মানে লোকেশান এবং নদীটার অবস্থান সেটা আমাদের যাতে প্রপার আমরা শিখে চলতে পারি। তাহলে আমরা দেখলাম কি দেখলাম যে কৃষ্ণা যে নদী, সেই কৃষ্ণা নদীর দৈর্ঘ্য হচ্ছে 1401 কিলোমিটার এবং এটা হচ্ছে কি সেকেন্ড লার্জেস্ট ইস্ট ফ্লোয়িং রিভার, অর্থাৎ পূর্ববাহিনী যে নদীগুলো রয়েছে সেই পূর্ববাহিনী নদীর মধ্যে সেকেন্ড লার্জেস্ট, এটা মানে দ্বিতীয় বৃহত্তম রিভার হচ্ছে এই কৃষ্ণা নদীটা। এর সোর্স বা উৎস কোথায়? এর উৎস হচ্ছে মহাবালেশ্বর নামক স্থানে। মহাবালেশ্বরটা কোথায়? এটা হচ্ছে মহারাষ্ট্রের। তাহলে মহারাষ্ট্রের মহাবালেশ্বর নামক স্থানে কিন্তু এই কৃষ্ণা নদীর উৎপত্তি। তারপর কর্ণাটকে প্রবেশ করে, তারপর বিফোর এন্টায়ারিং তেলেঙ্গানা, তারপর অন্ধ্রপ্রদেশ, তারপর বে অফ বেঙ্গলে গিয়ে পতিত হয়। তো এই যে নদী, এই নদীর যে প্রবাহ যাত্রা সেটা তো আমরা বললাম। এবার এর পাশাপাশি আমাদেরকে আরও যে সমস্ত জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে সেগুলো কি কি? সিটি। সিটি মানে কি? সিটি মানে হচ্ছে শহর, তাই তো? শহর।
কোন কোন শহরগুলো এই নদীর তীরে গড়ে উঠেছে, খুবই ইম্পর্ট্যান্ট। এবং এগুলোকে আমরা সেই প্রথম থেকেই, মানে এটা তো একটা আলাদা একটা টপিক, নদী তীরবর্তী শহর বলে, মানে স্ট্র্যাটেজিকের মধ্যে পড়ে একটা আলাদা একটা টপিক, কিন্তু আমরা প্রথম থেকেই যদি আমরা দেখি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এই যে সিটিগুলোকেও আমরা একসঙ্গে নিয়ে চলছি। তো এখানেও তার ব্যতিক্রম নয়। তো এই যে কৃষ্ণা নদী, এই কৃষ্ণা নদীতেও কোন কোন সিটিগুলো পড়ছে সেগুলো আমরা পড়ব। প্রথমে কি বলেছে, বিজয়ওয়াড়া। এটা কোথায় রয়েছে? এটা রয়েছে অন্ধ্রপ্রদেশে। তাহলে অন্ধ্রপ্রদেশে যে বিজয়ওয়াড়া রয়েছে, সেই বিজয়ওয়াড়া শহরটি কিন্তু এই কৃষ্ণা নদীর তীরেই কিন্তু অবস্থিত। পরীক্ষা এসেছে যে বিজয়ওয়াড়া শহরটি কোন নদীর তীরে অবস্থিত। তাহলে বিজয়ওয়াড়া যে শহরটি, এটা হচ্ছে কৃষ্ণা নদীর তীরে অবস্থিত এবং সবচেয়ে লার্জেস্ট সিটি, মানে অন্ধ্রপ্রদেশের সবচেয়ে লার্জেস্ট মানে সবচেয়ে বড় শহর, তাই তো? অন্ধ্রপ্রদেশের সবচেয়ে বড় শহর হচ্ছে এই বিজয়ওয়াড়া। আর এই বিজয়ওয়াড়া শহরটি কিন্তু এই কৃষ্ণা নদীর তীরেই কিন্তু গড়ে উঠেছে, কৃষ্ণা নদীর তীরে গড়ে উঠেছে। এরপরে কি রয়েছে? হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ, এই হায়দ্রাবাদ বলুন তো কার রাজধানী? হায়দ্রাবাদ কোন শহরের রাজধানী? হায়দ্রাবাদ, বা কোন স্টেটের রাজধানী? একদম, কোন স্টেটের রাজধানী হায়দ্রাবাদ? আচ্ছা, এই জায়গাগুলো এখনো কি ক্লিয়ার নেই? হায়দ্রাবাদ কোন স্টেটের রাজধানী? পাশে তো লেখা রয়েছে, তাই না? পাশে কি লেখা রয়েছে? তেলেঙ্গানা। তাহলে তেলেঙ্গানার ক্যাপিটালই হচ্ছে কি? হায়দ্রাবাদ। তেলেঙ্গানার ক্যাপিটালই হচ্ছে হায়দ্রাবাদ। তেলেঙ্গানার ক্যাপিটালই হচ্ছে হায়দ্রাবাদ। তাহলে এই যে হায়দ্রাবাদ শহরটি, এই হায়দ্রাবাদ শহরটিও কিন্তু কৃষ্ণা নদীর তীরে অবস্থিত। কিন্তু অনেক পরীক্ষায় দেখা গেছে, কি দেখা গেছে, যে কৃষ্ণা নদীটা অপশানে নেই, কৃষ্ণা নদী অপশানে দেয়নি। কি দিয়েছে অপশানে? অপশানে দিয়েছে এই মুসি রিভার। অপশানে দিয়েছে কি? এই মুসি রিভার। এবার মুসি রিভার কি? মুসি রিভার তো আমরা এখনো শুনিনি। তাহলে মুসি রিভারটা কোথা থেকে এলো? এই মুসি রিভার হচ্ছে কৃষ্ণা নদীরই একটি রিভার, এই কৃষ্ণা নদীরই একটি ট্রিবিউটারি। কৃষ্ণা নদীরই একটি উপনদী হচ্ছে এই মুসি নদী। তাহলে অনেক সময় কৃষ্ণা নদী অপশানে না দিয়ে এই মুসি নদীও কিন্তু দিয়ে দিতে পারে। তাহলে হায়দ্রাবাদ শহরটি কোথায় অবস্থিত? কৃষ্ণা নদীর তীরে। কৃষ্ণা নদী যদি অপশানে যদি আমরা না পাই, তাহলে তখন আমরা কি করব? তখন আমরা করব হচ্ছে মুসি রিভার। মুসি রিভার। তাহলে আমরা দুটো শহর দেখলাম এবং শহরগুলো কিন্তু ইম্পর্টেন্ট। কি কি শহর? একটা দেখলাম বিজয়ওয়াড়া। বিজয়ওয়াড়া শহরটি কোন নদীর তীরে অবস্থিত? কৃষ্ণা নদীর তীরে অবস্থিত। এবং এটা অন্ধ্রপ্রদেশের সবচেয়ে লার্জেস্ট শহর, মানে অন্ধ্রপ্রদেশের সবচেয়ে বড় শহর হচ্ছে এই বিজয়ওয়াড়া। এবং আরেকটা কোন শহর রয়েছে? হায়দ্রাবাদ। এই হায়দ্রাবাদ শহরও কিন্তু কৃষ্ণা নদীর তীরেই অবস্থিত। কিন্তু অনেক সময় কৃষ্ণা নদী অপশানে না দিয়ে মুসি নদী কিন্তু দিয়ে দেয়। এই জায়গাটাও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। এরপরে ট্রিবিউটারিজ মানে কি? উপনদী। ট্রিবিউটারি মানে হচ্ছে কি? উপনদী। আচ্ছা, এর আগের তো আমি নদ নদীর ক্লাসগুলো সবই করিয়ে দিয়েছি। নদ নদীর ক্লাসগুলো সবার দেখা হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, পূজা ম্যাডামের দেখা হয়েছে নদ নদীর ক্লাসগুলো সব? আচ্ছা, তাহলে তো কোনো সমস্যা নেই। যাই হোক, নদ নদীর ক্লাসগুলো কিন্তু ফুড এসআই যে ব্যাচ আর কি, ফুড এসআই ব্যাচকে টার্গেট করেই কিন্তু করানো হয়েছে। বা আপনাদের আপকামিং যে সমস্ত এক্সামগুলো রয়েছে, যে এক্সামই আপনি দেন না কেন, সেই এক্সামগুলোকে টার্গেট করে করানো হয়েছে আর কি। সেগুলোকে যদি না দেখে থাকেন আর কি, বা কোনো জায়গায় কোনো যদি ঘাটতি থেকে থাকে, সেগুলোকে একবার রিভিশন করে নেবেন, কেমন? কারণ এগুলো তো বারবার পড়লে তো আমাদের হবে না, আমাদেরকে বারবার অঙ্কটাকে করতে হবে, অঙ্কটাকে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এগুলোকে একবারই কিন্তু ভালোভাবে করে নিতে হবে, নিজের মতো করে কিন্তু নোট কিন্তু বানিয়ে নিতে হবে এই জায়গাগুলো। এবার আমরা কি পড়ব? কৃষ্ণা নদীর বিভিন্ন যে ট্রিবিউটারিগুলো রয়েছে, উপনদীগুলো রয়েছে, সেই উপনদীগুলো আমরা পড়ব। তাহলে সবার প্রথমে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে কি? রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি, অর্থাৎ ডান তীরের উপনদী। ডান তীরের উপনদী কোনগুলো রয়েছে? ডান তীরের উপনদী রয়েছে, তো দেখুন এই হচ্ছে কৃষ্ণা নদী, প্রপার কৃষ্ণা নদী। কৃষ্ণা নদী, তাহলে কৃষ্ণা নদীর ডান তীর কোনটা হচ্ছে? এদিকটা ডান তীর হচ্ছে না এই দিকটা? মানে যে দিকটায় আমি 1 লিখলাম এদিকটা ডান তীর, না 2 লিখলাম এই দিকটা ডান তীর? কোন দিকটা? কোন দিকটা ডান তীর? 2 2 2, তাই তো? তাহলে 2 যেদিকে লিখলাম এটা হচ্ছে কি?
ডান তীর। তাহলে ডান তীরে কোন কোন উপনদীগুলো রয়েছে? উপনদীগুলোর জাস্ট নামগুলো আমাদেরকে পড়ে রাখতে হয়। উপনদীগুলোর জাস্ট নামগুলো কেন পড়ে রাখতে হয়? কারণ অনেক সময় এই যে উপনদীগুলোর নাম দিয়ে দিয়ে জিজ্ঞাসা করে যে এই উপনদীটি কোন নদীর উপনদী, জাস্ট এইটুকুই। এর বাইরে কিন্তু প্রশ্ন এই জায়গা থেকে জিজ্ঞাসা করা হয় না সচরাচর। তো ডান তীরের উপনদীর মধ্যে আমাদেরকে যেটা পড়তে হবে, দেখুন ম্যাপে অনেকগুলোই রয়েছে, কিন্তু যেগুলো পড়তে হবে একটা হচ্ছে কি এই পঞ্চগঙ্গা। পঞ্চগঙ্গা একটা পড়তে হবে, একটা পড়তে হবে ঘাটপ্রভা। পঞ্চগঙ্গা, ঘাটপ্রভা, মালপ্রভা। আমি এখানে লিখে দিচ্ছি। তাহলে একটা হচ্ছে কি পঞ্চগঙ্গা, পঞ্চগঙ্গা, একটা হচ্ছে ঘাটপ্রভা, ঘাটপ্রভা, আর একটা কি মালপ্রভা, মালপ্রভা, ঘাটপ্রভা ও মালপ্রভা। আর একটা কি পড়তে হবে? এই যে তুঙ্গভদ্রা, 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 তুঙ্গভদ্রা। এটা দিয়ে কিন্তু প্রশ্ন এসেছে, এই তুঙ্গভদ্রা নদী দিয়ে। আর এই যে তুঙ্গভদ্রা যে নদীটি, এই তুঙ্গভদ্রা নদী হচ্ছে এই যে কৃষ্ণা নদী আমরা পড়ছি, এই কৃষ্ণা নদীর সবচেয়ে বড় নদী। এই সবচেয়ে বড় উপনদী, কৃষ্ণা নদীর সবচেয়ে বড় উপনদী, অর্থাৎ লার্জেস্ট ট্রিবিউটারি, মানে সবচেয়ে বড়, সবচেয়ে বড় উপনদী, সবচেয়ে বড় উপনদী। তাহলে কৃষ্ণা নদীর সবচেয়ে বড় উপনদীর নাম কি? এই তুঙ্গভদ্রা। এটা হচ্ছে কি একটা রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি, অর্থাৎ ডান তীরের উপনদী। তাহলে কি কি রয়েছে ডান তীরের উপনদীর মধ্যে? একটা পঞ্চগঙ্গা, ঘাটপ্রভা, মালপ্রভা আর তুঙ্গভদ্রা। এই হচ্ছে পঞ্চগঙ্গা, ঘাটপ্রভা, মালপ্রভা আর তুঙ্গভদ্রা। এই চারটে নদী আমাদেরকে পড়তে হবে। এগুলো হচ্ছে কি ডান তীরের উপনদী। আর বাম তীরে যদি আমরা দেখি, লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি যদি আমরা দেখি, মানে বাম তীরের উপনদীর মধ্যে যদি দেখি, তাহলে যেটা একটাই পড়তে হয় সেটা হচ্ছে কি ভীমা। একটা পড়তে হয় ভীমা। সেই সঙ্গে আরও দুটো আমি এখানে লিখে দিচ্ছি। একটা হচ্ছে মুশি, একটু আগে আমরা পেলাম মুশি, আর একটা মঞ্জিরা, মুশি আর একটা হচ্ছে কি মঞ্জিরা। আচ্ছা, মঞ্জিরা যে উপনদীটা, এটা কি কৃষ্ণা নদীর উপনদী? মঞ্জিরা উপনদীটা? গোদাবরী না? হ্যাঁ একদম, এটা তো গোদাবরীর, মঞ্জিরা নাই। তো লেফট ব্যাঙ্ক যে ট্রিবিউটারি, এই লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারির মধ্যে আমাদেরকে দুটো ট্রিবিউটারি মনে রাখতে হবে। একটা হচ্ছে কি মুশি আর একটা হচ্ছে কি ভীমা। ভীমা হচ্ছে সবচেয়ে লংগেস্ট। আর এই যে মুশি নদীটা, মুশি নদীর নাম তো আমরা একটু আগেই পড়লাম। কি পড়লাম? এই যে মুশি নদীর তীরে হায়দ্রাবাদ শহরটি অবস্থিত। অনেক সময় কৃষ্ণা নদী না দিয়ে এই মুশি নদীটা কিন্তু দিয়ে দেয়। তো মুশি নদী এবং ভীমা নদী, মানে একটা কথাই যেটা মাথায় রাখবেন, মুশি, ভীমা, তুঙ্গভদ্রা, ঘাটপ্রভা, মালপ্রভা, এই যে নদী, এই যে চার পাঁচটা আমরা নদী বললাম, এই চার পাঁচটা নদী কিন্তু কৃষ্ণা নদীর সঙ্গে সম্পর্কযুক্ত, কৃষ্ণা নদীর সঙ্গে সম্পর্কযুক্ত। এবার কিছু ড্যাম রয়েছে, বলুন সঞ্জীব স্যার। বলছি তুঙ্গভদ্রা নদীটাই তো বলেন সব থেকে বড় উপনদী, তাহলে আবার ভীমা বলছেন ভীমা, লার্জেস্ট। এটা হচ্ছে লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি বললাম না। যদি লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি যদি জিজ্ঞাসা করে, লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারির মধ্যে সবচেয়ে লংগেস্ট, আর ওভারঅল যদি লংগেস্ট থাকে তখন তুঙ্গভদ্রা। আচ্ছা, এরপর একটা ড্যাম রয়েছে। ড্যাম মানে কি? বাঁধ। ড্যাম মানে কি? বাঁধ। একটা হচ্ছে নাগার্জুনা সাগর শ্রীশৈলেম ড্যাম, একদম ভিভিআই কিন্তু। নাগার্জুনা সাগর শ্রীশৈলেম ড্যাম, নাগার্জুনা সাগর শ্রীশৈলেম ড্যাম, এটা কোথায় রয়েছে? এটা রয়েছে অন্ধ্রপ্রদেশে রয়েছে। অন্ধ্রপ্রদেশে রয়েছে নাগার্জুনা সাগর শ্রীশৈলেম ড্যাম। এই ড্যামটা কিন্তু এই কৃষ্ণা নদীর ওপরেই রয়েছে, একদম কিন্তু ভিভিআই এই ড্যামটা মাথায় রাখতে হবে। তাহলে বলুন, কৃষ্ণা নদী আমরা পড়লাম, কৃষ্ণা নদী থেকে কারোর কোথাও কোনো রকম কোনো প্রশ্ন? আচ্ছা, ফুড এসআই এক্সাম কবে হবে জানা গেছে কিছু, বা সম্ভাব্য কোনো ডেট? সঞ্জীব স্যার? না স্যার। আচ্ছা, এক্সামের ডেটগুলো জানা থাকলে কি হয়, আমরা সেরকম প্রস্তুতি নিয়ে পড়তে থাকি, তাহলে
ক্লাসগুলো কি হয় সকলেই জয়েন করার চেষ্টা করে আর কি। এবার এক্সামের ডেটই দেয়নি সরকার এক্ষেত্রে কি হয় সকলের মধ্যে সেই যে মোটিভেশনটা আর কি মোটিভেশনটা থাকে না, তখন ওই যে এক্সামের সময় সব তাড়াহুড়ো করে আর কি। যাই হোক, কিন্তু প্রথম থেকে না পড়লে আর কি জিনিসগুলো প্রথম থেকে ক্লিয়ার করে না নিলে, মানে ওই যে ধারাবাহিকতা না রাখলে, মানে এই ফুড এসআই বা ক্লার্কশিপ এই সমস্ত এক্সামগুলো ক্র্যাক করা কিন্তু অসম্ভব কিন্তু। কেননা এই যে এক্সামগুলো যদি দেখেন মানে একদমই যে সহজ সেটা কিন্তু নয় আর কি। আর প্রচুর সংখ্যক ছেলে মেয়ে কিন্তু এখানে অ্যাপ্লাই করবে, যেহেতু এজ লিমিটটা 18 থেকে 40 পর্যন্ত। আর এখানে এই পাস ফেলের ব্যাপারগুলো কিন্তু এখানে থাকে না। থাকে কি, পাস ফেলের ব্যাপার কিন্তু থাকে না, যেখানে আমি এত পেলে আমি পাস করব, এত পেলে আমি পাস করব, এই ব্যাপারগুলো কিন্তু এই জায়গায় থাকে না। এখানে কাট অফ ব্যাপারটা কিন্তু ম্যাটার করে। হয়তো কাট অফ 100-র মধ্যে 80 হতে পারে, 70 হতে পারে, তাই না, 60ও হতে পারে, সেটা তো ঠিক নেই। এবার যেহেতু কাট অফের কোনো ঠিক নেই এবং ক্যান্ডিডেট প্রচুর বেশি, এবং কম্পিটিশানও বেশি, সেহেতু আমাদেরকে কিন্তু প্রথম থেকেই ধারাবাহিকতা রেখে কিন্তু পড়তে হবে। আর পড়লে একটু ভালো করে কিন্তু পড়তে হবে, যাতে সামনেই কিছু একটা করা যায় আর কি। এবং বিষয়গুলোকে আমাদেরকে সেভাবেই কিন্তু বুঝে নিতে হবে, যাতে একবার পড়লেই মোটামুটি যাতে আমাদের হয়ে যায়, এবং নিজের মতো করে কিন্তু জিনিসগুলোকে নোট করেও রাখতে হবে। বিশেষ করে জিকে তো অনেক রয়েছে আর কি। জিকে তো আমি তো এখানে যতটা সম্ভব আর কি পুরো যে বিষয়গুলো রয়েছে আর কি বিষয়ভিত্তিক আলোচনা করিয়ে দেব। সেই সঙ্গে আপনাদেরকেও কিন্তু এই জিকে জিনিসটা কিন্তু পড়তে হবে। মানে জিকে মধ্যে তো অনেক কিছুই ইনক্লুড, যেমন কারেন্ট অ্যাফেয়ার, স্ট্যাটিক থেকে শুরু করে অনেক কিছু রয়েছে জিকের মধ্যে। তো জিকেগুলো কিন্তু আপনাদেরও কিন্তু সেলফ স্টাডি কিন্তু করতে হবে, বা বিভিন্ন জায়গা থেকে দেখবেন অ্যাভেলেবেল তথ্য, এখানে সেখানে প্রচুর তথ্য। এবার আপনার যেখানে মনে হবে আর কি এটা ভালো রয়েছে আর কি এই তথ্যগুলো, সেখান থেকে কিন্তু নিজেকেও জোগাড় করে নিয়ে কিন্তু পড়তে হবে। আর সাবজেক্ট ভিত্তিক যে সমস্ত বিষয়গুলো, সেগুলো তো জিওগ্রাফি এবং পলিটি, এগুলো তো আমি এখানে ক্লিয়ার করেই দেবো। তারপর ভাস্কর স্যারও রয়েছেন, ভাস্কর স্যার ওখানে হিস্ট্রির সঙ্গে স্ট্যাটিক জিকে বা আরও বিভিন্ন যে সমস্ত জায়গাগুলো করিয়ে দেবে। দেখুন একটাই যে কথা আর কি, ঠিক আছে, ফুড এসআই বা ক্লার্কশিপ, মানে এখানে যদি মানে জব পেতে হয় একটু কিন্তু পরিশ্রম করতে হবে, এবং ধারাবাহিকতা বজায় রেখে কিন্তু করতে হবে। আর সেই জন্য এক্ষেত্রে সবচেয়ে বেশি আপনাদেরকে যেটা এগিয়ে রাখবে আপনার সেলফ স্টাডি। আপনি কতটা পড়ছেন, মানে আপনি ক্লাস কতটা করছেন এটা কিন্তু ম্যাটার করে না, আপনি বাড়িতে আপনি সময় কতটা দিচ্ছেন এই বিষয়টার প্রতি, সেটা কিন্তু সবচেয়ে বেশি ম্যাটার করে। তো যাই হোক, এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি কাবেরী নদী। আমাদের এই কাবেরী নদী পড়লে আমাদের পুরো নদ নদী কিন্তু শেষ হয়ে যাবে। তারপর আমরা কিছু প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন এসেছে সেই প্রশ্ন আমরা আলোচনা করব। তো কাবেরী নদী, এই কাবেরী নদীটাকে দুইভাবেই লেখা যায়, KAUVERY বা KAVERI, এভাবেও কিন্তু লেখা যায়। তো কাবেরী রিভার, এই যে কাবেরী রিভার, এই কাবেরী রিভারকে বলা হয় দক্ষিণ ভারতের পবিত্র নদী। দক্ষিণ ভারতের পবিত্র নদী, দক্ষিণ ভারতের পবিত্র নদী বলা হচ্ছে এই কাবেরী নদীকে। যেমন আমরা একটু আগেই বললাম না যে দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হচ্ছে, গোদাবরীকে বলা হচ্ছে দক্ষিণ ভারতের গঙ্গা। সেরকমই দক্ষিণ ভারতের এই নদীটাকে বলা হচ্ছে, মানে কাবেরী নদীটাকে বলা হচ্ছে পবিত্র নদী। কেননা এই যে তামিলনাড়ু এবং কর্ণাটক, এই যে দুটো রাজ্য, এই দুটো রাজ্যের মানে বসবাসকারী যে সমস্ত মানুষ, তারা মনে করে এই যে কাবেরী নদীতে নাকি তারা স্নান করলে তাদের পাপ সমস্ত ধুয়ে যায় আর কি, যেমন আমরা গঙ্গা নদীর ক্ষেত্রে যেটা আমাদের হয়ে থাকে, তাই না। তো সেরকমই তারা এই কাবেরী নদীটাকে তারা তাদের পবিত্র নদী বলে থাকে। এই জন্যই দেখবেন, এবং এই কাবেরী নদীকে নিয়েই তামিলনাড়ু এবং কর্ণাটক সরকারের মধ্যে একটা বড় সড়ো একটা বিবাদ কিন্তু বেঁধেই রয়েছে আর কি। মানে তাদের জলবন্টন নিয়ে, মানে কে জল ইউজ করবে। এই যে কাবেরী নদী, এই কাবেরী নদীর জল কারা ইউজ করবে, কর্ণাটক ইউজ করবে না তামিলনাড়ু ইউজ করবে। কর্ণাটক বলে যে আমরা 50% ইউজ করব, তামিলনাড়ু বলে যে নদীটা আমাদের উপর দিয়েই বেশি গেছে, আমরা বেশি ইউজ করব। তো এই নিয়ে কিন্তু একটা বিবাদ কিন্তু রয়েছেই। এই জায়গা থেকে একটা প্রশ্ন এসেছে, কি প্রশ্ন, যে এই যে
কাবেরী নদীর জলবন্টন নিয়ে কোন দুটো রাজ্যের মধ্যে বিবাদ এখনও লেগে রয়েছে আর কি। তো এটা হচ্ছে কি কর্ণাটক, আর একটা হচ্ছে কি তামিলনাড়ু। তো আমরা দেখে নিই এই যে তামিলনাড়ু বলছে কাবেরী নদী, এর উৎপত্তি বা সোর্সটা কোথায়। তো সোর্স মানে কি উৎপত্তি, ব্রহ্মগিরি রেঞ্জ মানে ব্রহ্মগিরি পাহাড় থেকে কিন্তু এই কাবেরী নদীর উৎপত্তি। ওয়েস্টার্ন ঘাট মানে কি পশ্চিম ঘাট পর্বতমালা। আমরা যখন ভূপ্রকৃতি পড়েছিলাম দেখবেন, আমি যখন অনেক আগে যখন আমি বোর্ডে করিয়ে রেখেছিলাম, তখন আমাদের এই যে পশ্চিম দিকে কি ছিল, বিশাল যে ওয়েস্টার্ন ঘাট ছিল, পশ্চিম ঘাট পর্বতমালা। তাহলে সেই পশ্চিম ঘাট পর্বতমালার যে ব্রহ্মগিরি রেঞ্জ, সেই ব্রহ্মগিরি রেঞ্জ থেকে কিন্তু এই কাবেরী নদীর উৎপত্তি। এবার ডিস্ট্রিক্টটা যদি আমরা বলি কোডাগু ডিস্ট্রিক্ট অফ কর্ণাটকা, তাহলে কর্ণাটকার কোডাগু ডিস্ট্রিক্টে কিন্তু এই কাবেরী নদীর উৎপত্তি। তারপর ফ্লো মানে প্রবাহিত হয়েছে কোথায়, কর্ণাটকা অ্যান্ড তামিলনাড়ু, মাত্র দুটো স্টেটের মধ্য দিয়েই প্রবাহিত হয়েছে এই কাবেরী নদীটি। তাহলে কোন কোন সেই দুটো স্টেট, একটা হচ্ছে কর্ণাটকা আর একটা হচ্ছে কি তামিলনাড়ু। তাহলে কর্ণাটকাতেই তো উৎপত্তি লাভ করলো, তাই না, নদীটা কর্ণাটকাতেই উৎপত্তি লাভ করলো। কর্ণাটকার কোথায়, যে ব্রহ্মগিরি যে রেঞ্জ, এবার ব্রহ্মগিরি রেঞ্জটা কোথায়, সেটা হচ্ছে ওয়েস্টার্ন ঘাট। তাহলে ওয়েস্টার্ন ঘাটের ব্রহ্মগিরি রেঞ্জে উৎপত্তি লাভ করার পর কর্ণাটকে প্রবাহিত হলো, কর্ণাটকে প্রবাহিত হওয়ার পর তামিলনাড়ুতে প্রবেশ করলো, তামিলনাড়ুতে প্রবেশ করার পর বে অফ বেঙ্গলে পতিত হলো, তাছাড়া তো কোনো জায়গায় নেই, তাই না, বে অফ বেঙ্গলে গিয়ে পতিত হলো, ড্রেন টু বে অফ বেঙ্গল। এরপরে কি রয়েছে, ট্রিবিউটারি, একটা হচ্ছে রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি আর একটা হচ্ছে কি লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি। তো এই যে কাবেরী নদী, এই কাবেরী নদী থেকে তেমন কোনো ট্রিবিউটারি কিন্তু আমাদেরকে মনে রাখতে হয় না। কাবেরী নদী থেকে তেমন কোনো ট্রিবিউটারি মানে পরীক্ষায় খুবই কম আসে, তবুও কোনো ট্রিবিউটারি হলেও হয়তো এক্সামে দিয়ে দিতে পারে। তো তেমন কয়েকটা মানে ট্রিবিউটারির মধ্যে, যেমন বাম তীর যদি আমরা বলি, মানে লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি যদি আমরা বলি, সেখান থেকে জাস্ট দুটো নদী একটু মাথায় রাখবেন, হেমাবতী আর সিমসা। হেমাবতী আর সিমসা, এই দুটো হচ্ছে কি লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি বা বাম তীরের উপনদী। আর ডান তীর যদি আমরা বলি, একটা হচ্ছে কি কাবানি আর অমরাবতী, আর একটা হচ্ছে কি কাবেনী আর অমরাবতী, ঠিক আছে। তো এই যে দুটো উপনদী, এই উপনদীগুলো ততটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু এর আগে কৃষ্ণা নদীর যে উপনদীগুলো আমরা পড়লাম, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। কৃষ্ণা নদীর যে নদীগুলো পড়লাম আমরা, মানে উপনদী যেগুলো বললাম, সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো ততটা ইম্পর্টেন্ট নয়, বা আপনারা চাইলে এগুলোকে এড়িয়ে যেতেও পারেন। আচ্ছা বলুন, কৃষ্ণা নদী থেকে কারোর কোথাও বুঝতে অসুবিধা, কোনো পয়েন্ট? জাস্ট এইটুকুই কৃষ্ণা নদী থেকে। এরপরে কিছু ড্যাম রয়েছে, সঙ্গীতা ম্যাডাম বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপর এই কৃষ্ণা নদীতে একটা জলপ্রপাত রয়েছে, দেখুন একটা জলপ্রপাত দেখতে পাচ্ছি, খুবই সুন্দর কিন্তু একটা জলপ্রপাত। তো এই যে জলপ্রপাত, এই জলপ্রপাতটার নাম হচ্ছে শিব সুন্দরম জলপ্রপাত। কি নাম? শিব সুন্দরম জলপ্রপাত, শিব সুন্দরম জলপ্রপাত। তো এই যে জলপ্রপাতটার নাম হচ্ছে শিব সুন্দরম জলপ্রপাত। এই শিব সুন্দরম জলপ্রপাত কোথায় রয়েছে? এই শিব সুন্দরম জলপ্রপাত রয়েছে কর্ণাটকে। কোন নদীর ওপরে রয়েছে এই জলপ্রপাতটা? একটু আগেই আমরা বললাম, কি নদী? কাবেরী নদীতে। তাহলে কাবেরী নদীর ওপর এই শিব সুন্দরম জলপ্রপাত রয়েছে। কাবেরী নদীর ওপর শিব সুন্দরম জলপ্রপাতটা রয়েছে, সেটা কোথায়? কর্ণাটকে। এবং এই যে জলপ্রপাত বা ড্যাম বা সিটি, এই যেগুলো আমি নদীর সঙ্গে সঙ্গে যে অ্যাডিশনাল যে তথ্যগুলো আমি এখানে ইনক্লুড করছি, এগুলোই কিন্তু নদ নদী চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। অনেকটা জ্ঞানমূলক আর কি। এবার আপনি যদি এগুলোকে লিস্ট ধরে যদি পড়তে যান, তখন কি হয়, ওটা আরও বেশি জ্ঞানমূলক হয়ে পড়ে,
এর ফলে কী হয়, আমাদের ওগুলো মনে থাকতে চায় না। কিন্তু এই নদ নদীর সঙ্গে সঙ্গেই যদি আমরা এগুলোকে করে ফেলি তাহলে অনেকটাই আমাদের মাথার মধ্যে মানে থাকে জিনিসগুলো। তো এই যে এগুলো আমি ইনক্লুড করছি আর কি, যে শিবসুন্দরম জলপ্রপাত বা বিভিন্ন ওয়াটারফল, ড্যাম, সিটি, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট বলেই কিন্তু এখানে আমি দিয়েছি। তো এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে শিবসুন্দরম যে জলপ্রপাতটা, এটা কোথায় রয়েছে? কর্ণাটকে রয়েছে, কাবেরী নদীর ওপর কিন্তু রয়েছে। একটা ড্যাম রয়েছে, ড্যামটা কি? ড্যামটা হচ্ছে সোমাশিলা ড্যাম। ড্যামটার নাম হচ্ছে সোমাশিলা। ড্যামটার নাম কি? সোমাশিলা ড্যাম। এই সোমাশিলা ড্যামটা কোথায় রয়েছে? এই সোমাশিলা ড্যামটা রয়েছে অন্ধ্রপ্রদেশে রয়েছে। আচ্ছা, অন্ধ্রপ্রদেশ, সোমাশিলা ড্যাম অন্ধ্রপ্রদেশ। এক মিনিট। ঠিকই আছে স্যার, অন্ধ্রপ্রদেশই হবে। সোমাশিলা ড্যাম অন্ধ্রপ্রদেশ। ও তাহলে হয়তো এখানে এটাকে ইনক্লুড, আচ্ছা এটা একটু তথ্যটা লিখে রাখুন, কিন্তু এটা কাবেরী নদী হবে না। এটা হবে পেনার রিভার। পেনার রিভার, এটা অন্য একটা জায়গায় ইনক্লুড করতে হতো। সোমাশিলা ড্যাম, তাহলে এই সোমাশিলা ড্যাম এটাও কিন্তু ইম্পর্টেন্ট। সোমাশিলা ড্যাম এটা কোথায় রয়েছে? এটা অন্ধ্রপ্রদেশে রয়েছে। কোন নদীর উপরে রয়েছে? পেনার রিভারের উপরে কিন্তু রয়েছে, পেনার রিভার। আচ্ছা, এরপরে আমাদের আরও একটা নদী রয়েছে, সেই নদীটা কি? সেটা হচ্ছে কি সুবর্ণরেখা নদী। সুবর্ণরেখা রিভার, এই নদীটা কি? সুবর্ণরেখা রিভার। দেখবেন আমাদের পশ্চিমবঙ্গে যখন আমরা নদ নদী পড়তে যাই, পশ্চিমবঙ্গের নদ নদী পড়তে গিয়েও কিন্তু এই সুবর্ণরেখা নদীর কথা কিন্তু আমরা পাই। তাহলে এই যে সুবর্ণরেখা নদী, সুবর্ণরেখা নদী থেকে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে কি, এই সুবর্ণরেখা নদীর তীরে কিছু শহর রয়েছে, কিছু শহর রয়েছে। সুবর্ণরেখা নদীর তীরে কিছু শহর রয়েছে, যেমন একটা হচ্ছে কি জামশেদপুর। জামশেদপুর, এই জামশেদপুর শহরটা কোথায় অবস্থিত? এই জামশেদপুর শহরটা হচ্ছে এই সুবর্ণরেখা নদীর তীরেই অবস্থিত। আর একটা হচ্ছে রাঁচি। রাঁচি, এই দুটো শহর কিন্তু এই সুবর্ণরেখা নদীর তীরেই অবস্থিত। সুবর্ণরেখা নদীর তীরেই অবস্থিত এই দুটো শহর। এই দুটো শহর কোথায় রয়েছে? উড়িষ্যা। আচ্ছা, উড়িষ্যা নয়, ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডে রয়েছে এই দুটো শহর। তাহলে এই যে দুটো শহর, এই দুটো শহর কিন্তু সুবর্ণরেখা নদীর তীরেই অবস্থিত। আর একটা যেটা আছে, এই সুবর্ণরেখা নদী কর্কট ক্রান্তি রেখাকে দুইবার অতিক্রম করেছে। কর্কট ক্রান্তি রেখাকে দুইবার অতিক্রম করেছে। দুইবার অতিক্রম করেছে। এবার এই নদী থেকে আরও তথ্য রয়েছে আর কি, সেগুলো আমাদেরকে পড়তে হয় না। এই তিনটে জায়গা থেকেই, বা কোন এই যে দুটো শহর, আর একটা হচ্ছে কি মানে সুবর্ণরেখা নদীটা কর্কট ক্রান্তি রেখাকে দুইবার অতিক্রম করেছে, এটা দিয়ে কিন্তু প্রশ্ন আসে বা এসেছে আর কি। একটা জলপ্রপাত রয়েছে এই সুবর্ণরেখা নদীতে, একটা জলপ্রপাত রয়েছে, সেই জলপ্রপাতের নাম হচ্ছে হুড্রু জলপ্রপাত। হুড্রু জলপ্রপাত। হুড্রু না হুদ্রু? হুড্রু, হুড্রু, হয়স্যু ডয় রফলা হুস্যু, হুড্রু, হুড্রু জলপ্রপাত। এটা কোথায় রয়েছে? ঝাড়খণ্ডে রয়েছে। হুড্রু জলপ্রপাতটা কোথায় রয়েছে? ঝাড়খণ্ডে। তো এই যে হুড্রু যে জলপ্রপাতটা, এই হুড্রু জলপ্রপাত কিন্তু এই সুবর্ণরেখা নদীর ওপরেই কিন্তু রয়েছে। আর একটা নদী রয়েছে ব্রাহ্মণী রিভার বা ব্রাহ্মণী নদী। এই ব্রাহ্মণী নদী থেকে একটাই প্রশ্ন আসে, বা একটাই প্রশ্ন আসতে দেখা গেছে, সেটা হচ্ছে কি রাউরকেল্লা শহর। রাউরকেল্লা, রাউরকেল্লা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? রাউরকেল্লা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তো রাউরকেল্লা শহরটি কিন্তু এই ব্রাহ্মণীর যে রিভার রয়েছে, এই ব্রাহ্মণী রিভারের উপরে কিন্তু গড়ে উঠেছে। তো আমাদের রিভার যেটা ছিল আর কি, রিভার আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেল।
বলুন রিভার থেকে কারোর কোথাও কোনো সমস্যা বা কোনো প্রশ্ন? রাউরকেলা স্টেটটা কি হবে? আচ্ছা, রাউরকেল্লা, রাউরকেল্লা কোথায়? ঝাড়খণ্ড না উড়িষ্যা? রাউরকেল্লা উড়িষ্যা স্যার, উড়িষ্যা স্যার। একদম, রাউরকেল্লা হচ্ছে উড়িষ্যা। রাউরকেল্লা হচ্ছে উড়িষ্যাতে। আচ্ছা, এবার আমরা কিছু প্রশ্ন PYQ আমরা পড়ব। প্রথম প্রশ্ন কি বলেছে? নিম্নের কোনটি পশ্চিম বাহিনী নদী? চটপট বলুন। বি। নর্মদা। আচ্ছা, নর্মদা সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী চারটে তো দক্ষিণ বাহিনী নদী। একদম। তো মহানদী, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, এই তিনটে তো কি পূর্ব বাহিনী নদী, তাই না? পূর্ব বাহিনী নদী। তাহলে পশ্চিম বাহিনী নদী কোনটা? এই নর্মদা হচ্ছে পশ্চিম বাহিনী নদী, পশ্চিম বাহিনী। পরের প্রশ্ন, উপদ্বীপীয় ভারতের বৃহত্তম নদী হচ্ছে কি? গোদাবরী। তাহলে গোদাবরীর দৈর্ঘ্য কতটা? অপশান এ 1465, 1300 কিমি, 1290, 1000। একদম 1465 কিমি। পরের প্রশ্ন, অমরকণ্টক মালভূমি থেকে নর্মদার উৎস। তাহলে অমরকণ্টক কার শৃঙ্গ? এটা হচ্ছে কি মহাদেও পাহাড়, মৈকাল পাহাড়, নীলগিরি পাহাড় আর পালানি পাহাড়। কোন পাহাড়ের শৃঙ্গ হচ্ছে, মানে কোন পাহাড়ের শৃঙ্গ হচ্ছে অমরকণ্টক? অমরকণ্টক থেকে তো মহানদীর উৎপত্তি আমরা স্যার, জানি। নীলগিরি। হুম, নীলগিরি পাহাড় এখানে কেন নীলগিরি। আসবে? নীলগিরি তো এখানে আসবে না, নীলগিরি। নীলগিরি তো নয়। আচ্ছা, এখানে মহাদেব কথাটা লেখা রয়েছে, এখানে মহাদেব হবে কথাটা। স্যার তাই একটু কনফিউশন হয়ে গেছিলাম। আচ্ছা, কি হবে এটা? মহাদেব হবে। একদম, তো মহাদেব পাহাড়। আচ্ছা, কাবেরী নদীর জলবন্টন নিয়ে নিম্নের কোন দুই রাজ্যের মধ্যে বিবাদ? অন্ধ্রপ্রদেশ কেরালা, কর্ণাটক কেরালা, তামিলনাড়ু এবং কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু। স্যার ডি। অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু। হ্যাঁ, এ কর্ণাটক, কর্ণাটক আর স্যার, সি হবে না? একদম ঠিক আছে, তামিলনাড়ু এবং কর্ণাটক, তামিলনাড়ু কর্ণাটক, এই দুই যে রাজ্য, এই দুই রাজ্যের মধ্যেই তো বিবাদটা, তাই না? পরের প্রশ্ন, কোন নদীর তীরে কোটা অবস্থিত? কোটা, দেখবেন কোটাতে সবাই প্রিপারেশন করতে যায়, IIT, তারপর নিট, তারপর JEE, এগুলোর প্রিপারেশন করতে যায় কোটাতে। আগে বলুন তো কোটাটা কোথায় অবস্থিত? কোটা শহরটি কোথায় অবস্থিত? স্যার, রাজস্থান। একদম, কোটাটা অবস্থিত হচ্ছে কি রাজস্থান। কোটা অবস্থিত কি রাজস্থানে। এবার কোন নদীর তীরে অবস্থিত? কোন নদীর তীরে এই কোটা শহরটি অবস্থিত? অপশন এ বলছে সোন, অপশন বি বলছে চম্বল, অপশন সি বলছে যমুনা, অপশন ডি বলছে লুনি। তাহলে এই চারটে নদীর মধ্যে কোন নদীটি রাজস্থানে রয়েছে? সোন, চম্বল, যমুনা, লুনি, কোনটা? আচ্ছা, স্মিতা ম্যাডাম বলছেন অপশন বি চম্বল। আচ্ছা, সঞ্জীব স্যার? হ্যাঁ স্যার। আচ্ছা, অপশন বি হবে না এ হবে? যেই না স্যার চম্বল। বলুন। চম্বল। আচ্ছা, এই জায়গাগুলোকে ভুলে গেলে কি করে চলবে, তাই না? আচ্ছা, একটু রিভিশন করিয়ে দিচ্ছি। বলুন, গঙ্গা নদীর উৎপত্তি কোথায়?
গঙ্গা নদীর গোমতী গোমুখ নামক গুহা থেকে। গোমুখ নামক গুহা থেকে, তাই তো? গোমুখ নামক গুহা। গঙ্গোত্রী হিমবাহ। হ্যাঁ, গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে হচ্ছে গঙ্গা নদীর উৎপত্তি। মনে করুন এটা হচ্ছে কি সেই গোমুখ গুহা, তাই তো? এবার উৎপত্তি স্থলে গঙ্গা নদীর নাম কি? গঙ্গা নদী। উৎপত্তি স্থলে ভাগীরথী। উৎপত্তি স্থলে গঙ্গা নদীর নাম হচ্ছে কি? ভাগীরথী। উৎপত্তি স্থলে গঙ্গা নদীর নাম হচ্ছে ভাগীরথী। এবার গঙ্গা নদীর নাম কখন হলো? গঙ্গা নদীর নাম কখন হলো? যখন এদিক থেকে যখন অলকানন্দা এসে গঙ্গা নদীতে মিলিত হলো, এদিক থেকে যখন অলকানন্দা এসে যখন এই ভাগীরথী নদীতে এসে মিলিত হলো, কোথায় মিলিত হলো? দেবপ্রয়াগে মিলিত হলো। মিলিত হলো হচ্ছে দেবপ্রয়াগে। তাহলে দেবপ্রয়াগে যখন মিলিত হলো তখন তার নাম হয়ে গেল কি? গঙ্গা নদী। মানে এই যে ভাগীরথী এবং এই যে অলকানন্দা, এই যে দুটো নদী, এই দুটো নদীর মিলিত প্রবাহ হচ্ছে কি? মিলিত প্রবাহ হচ্ছে কি? গঙ্গা নদী। এবার গঙ্গা নদী, গঙ্গা তো নাম নিয়ে নিল আর কি। গঙ্গা নদী গঙ্গা নাম নিয়ে প্রবাহিত হতে শুরু করলো। উত্তরাখণ্ডে প্রবাহিত হলো, উত্তরপ্রদেশে প্রবাহিত হলো, তারপর ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডের পর বিহার, বিহার হয়ে আমাদের পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের যে ফারাক্কা ব্যারেজ রয়েছে সেই ফারাক্কা ব্যারেজে আমাদের গঙ্গা নদীটা দুটো ভাগে ভাগ হয়ে গেল। মুর্শিদাবাদের যে ধুলিয়ান, সেখানে আমাদের গঙ্গা নদীটা দুটো ভাগে ভাগ হয়ে গেল। একটা ভাগ সেটা হচ্ছে কি? পদ্মা নাম নিয়ে বাংলাদেশে চলে গেল, পদ্মা নাম নিয়ে বাংলাদেশে চলে গেল। আর একটা ভাগ মানে আর একটা শাখা, মানে অপ্রধান যে শাখাটা, সেটা ভাগীরথী হুগলি নাম নিয়ে, ভাগীরথী হুগলি নাম নিয়ে, হুগলি নাম নিয়ে যে মুর্শিদাবাদ রয়েছে, নদিয়া রয়েছে, কলকাতা রয়েছে, এই সমস্ত শহরের উপর দিয়ে প্রবাহিত হয়ে বে অফ বেঙ্গলে গিয়ে পতিত হলো, তাই তো? এটা হচ্ছে কি? গঙ্গা মানে মূল যে নদীটা। এবার এর ট্রিবিউটারি রয়েছে, তাই তো? আমরা যদি এর বাম তীরের যদি উপনদী দেখি, এদিকে রয়েছে রামগঙ্গা রয়েছে, তাই তো? এদিকে রয়েছে ঘরঘরা রয়েছে, গণ্ডক রয়েছে, কোশি রয়েছে, হ্যাঁ গোমতী রয়েছে, তারপর কি রয়েছে? আমাদের মহানন্দা রয়েছে, মহানন্দা, মহানন্দা রয়েছে। এবার এটা থেকে একটা মনে রাখবেন, এই যে মহানন্দা নদীটা, এই মহানন্দা নদী হচ্ছে গঙ্গা নদীর সবচেয়ে পূর্বের নদী। মানে গঙ্গা নদী মানে মহানন্দা নদী হচ্ছে গঙ্গা নদীর মানে গঙ্গার সবচেয়ে পূর্বের উপনদী, সবচেয়ে পূর্বের উপনদী, সবচেয়ে পূর্বের উপনদী, উপনদী। আর এই উপনদীর নামগুলো কিন্তু মনে রাখতে হবে। যেমন এখানে প্রথমটা কি পড়বো? রামগঙ্গা, রামগঙ্গা, গোমতী, ঘরঘরা, ঘরঘরা। এই ঘরঘরা হচ্ছে কি? ঘরঘরা হচ্ছে সবচেয়ে লার্জেস্ট, তাই তো? সবচেয়ে বৃহত্তম। মানে বাম তীরের যে সমস্ত উপনদীগুলো রয়েছে, সেই বাম তীরের উপনদীগুলির মধ্যে সবচেয়ে বৃহত্তম উপনদী হচ্ছে কি? এই ঘরঘরা নদী। আর একটা কি রয়েছে? রামগঙ্গা, গোমতী, ঘরঘরা। আর একটা রয়েছে গণ্ডক, আর একটা রয়েছে কি? কোশি। এই কোশি নদীকে কি বলা হয়? বিহারের দুঃখ বলা হয়, বিহারের দুঃখ বলা হয়, বিহারের দুঃখ। আচ্ছা, উড়িষ্যার দুঃখ কোন নদীকে বলা হয়? উড়িষ্যার দুঃখ হীরাকুদ। হীরাকুদটা তো ড্যাম। ও স্যার, মহানদী, মহানদী। মহানদী, মহানদীকে বলা হয় উড়িষ্যার দুঃখ। এগুলো আমরা কি পড়লাম? এগুলো আমরা পড়লাম গঙ্গা নদীর যে বাম তীরের যে সমস্ত উপনদীগুলো, এই বাম তীরের উপনদীগুলো বললাম, এবং সমস্তটাই কিন্তু ইম্পর্টেন্ট। এবার ডান তীরের উপনদী রয়েছে মাত্র দুটো। একটা যমুনেত্রী হিমবাহ থেকে একটা নদী আসছে, যমুনেত্রী হিমবাহ, যমুনেত্রী হিমবাহ থেকে একটা নদী আসে। কি নদী সেটা? যমুনা নদী। এই যমুনা নদী এসে উত্তরপ্রদেশে এলাহাবাদে এসে মিলিত হয়, উত্তরপ্রদেশে এলাহাবাদে। এবার মিলিত হওয়ার ফলে একটা প্রয়াগ তৈরি হয়, সেই প্রয়াগটার নাম হচ্ছে কি? প্রয়াগরাজ, প্রয়াগরাজ। তো এটা হচ্ছে কি? যমুনা নদী, যমুনা নদী। এটা হচ্ছে কি? গঙ্গার ডান তীরের সর্ববৃহৎ উপনদী, LARGEST, লার্জেস্ট। বা ওভারঅল যদি আমরা বলি গঙ্গার সবচেয়ে বৃহত্তম উপনদীর নাম, তাহলে কিন্তু আমরা যমুনাই বলবো। তাহলে যমুনা এটা হচ্ছে কি? ডান তীরের উপনদী এবং ডান তীরের সবচেয়ে বৃহত্তম উপনদী। আর একটা যেটা রয়েছে সেটা হচ্ছে কি? সোন, সোন, সোন। এই হচ্ছে দুটো উপনদী, তাই তো? এই দুটো হচ্ছে কি? উপনদী, গঙ্গার ডান তীরের উপনদী। এবার এই যে যমুনা নদী আমরা দেখলাম, এই যমুনা নদী থেকে
আরও কিছু উপনদী রয়েছে, মানে যমুনার কিছু উপনদী রয়েছে। যেমন প্রথমটা রয়েছে কি কেন, একটা রয়েছে বেতোয়া, বেতোয়া, কেন বেতোয়া, আর একটা রয়েছে কি চম্বল, আর একটা রয়েছে কি চম্বল। তাহলে টস। আচ্ছা টস, হ্যাঁ আর একটা টসও রয়েছে, একদম একটা রয়েছে টস। ওটা স্যার যমুনার লার্জেস্ট। হ্যাঁ যমুনার এটা হচ্ছে কি লার্জেস্ট। যমুনার হচ্ছে লার্জেস্ট নয়, যমুনার লংগেস্ট বলতে পারি, লংগেস্ট। আর লার্জেস্ট হচ্ছে গুলিয়ে যায়। লার্জেস্ট হচ্ছে চম্বল। আচ্ছা লার্জেস্ট এবং লংগেস্টের মধ্যে কি করে গুলিয়ে যায়? লার্জেস্ট মানে কি? লার্জেস্ট মানে হচ্ছে মানে কতটা বৃহত্তম, মানে বৃহত্তম স্যার, লার্জেস্ট মানে বৃহত্তম, লংগেস্ট মানে দীর্ঘতম। হ্যাঁ লংগেস্ট মানে হচ্ছে দীর্ঘতম। লার্জেস্ট মানে কি? লার্জেস্ট। আর একটা কি রয়েছে? লংগেস্ট। লংগেস্ট। এই লার্জেস্ট মানে কি? লার্জেস্ট মানে হচ্ছে সবচেয়ে বৃহত্তম। যদি আমরা বলি আমাদের পৃথিবীর, বলুন তো আমাদের পৃথিবীর সবচেয়ে লার্জেস্ট নদীর নাম কি? পৃথিবীর সবচেয়ে লার্জেস্ট নদী? আমাজন। হ্যাঁ তাহলে আমরা বলি না আমাজন, আমরা বলি কি আমাজন। কিন্তু যখনই আমরা বলি লংগেস্ট তখন আমরা কি বলি? নীলনদ। লংগেস্ট যখন আমরা বলি তখন আমরা বলি নীলনদ। লংগেস্ট যখন আমরা বলি তখন আমরা বলি হচ্ছে নীলনদ। এবার কেন বলি? মানে এই নীল নদীটা এটা হচ্ছে অনেকটা বড়, মানে লম্বায় অনেকটা বড় আর কি, অনেক বড় নদী এটা লম্বায় যদি আমরা দেখি। আর এই যে আমাজন নদীটা এটা কিন্তু এই নীল নদীর মতো বড় নয়, কিন্তু এই নদীটা এই নদীতে মানে জল রাখার ক্ষমতা বলতে পারি বা জল বয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা কিন্তু নীল নদীর চেয়ে অনেক বেশি। নীল নদীর চেয়ে অনেক বেশি, অর্থাৎ এই নদীটা হচ্ছে বৃহত্তম। আর এই মানে আমাজন নদীটা হচ্ছে বৃহত্তম। আর যদি আমরা দীর্ঘতম বলি তাহলে তখন সেটা হয়ে যাবে নীলনদ। তো এখানেও আমরা সেটা বললাম যে যমুনার যে উপনদীগুলো, টস হচ্ছে সবচেয়ে লংগেস্ট মানে সবচেয়ে লম্বা নদী। আর যদি আমরা লার্জেস্ট বলি, লার্জেস্ট আমরা বলবো তখন চম্বলকে। কেমন? চম্বলকে। এবার এই চম্বল নদীরও কিছু উপনদী রয়েছে, তাই তো? একটা কি রয়েছে? বানস। আর কি রয়েছে? পার্বতী। সিন্ধ। পার্বতী। আর একটা রয়েছে কি? সিন্ধ। সিন্ধ। আচ্ছা এই যমুনা নদীর আর একটা উপনদী রয়েছে, সেটা হচ্ছে কি? কালী সিন্ধ। কালী সিন্ধ। কালী সিন্ধ। তাহলে আরেকবার পড়ছি। এই হচ্ছে গঙ্গা নদী, মূল গঙ্গা নদী। গঙ্গা নদীর বাম তীরের উপনদী রামগঙ্গা, গোমতী, ঘরঘরা, গণ্ডক, কোশি, মহানন্দা, এগুলো হচ্ছে গঙ্গা নদীর বাম তীরের উপনদী। আর ডান তীরের মধ্যে একটা যমুনা নদী আর একটা সোন নদী। এবার যমুনারও কিছু উপনদী রয়েছে, যেমন কেন, বেতোয়া, কালীসিন্ধ, চম্বল, টস। এবার চম্বলেরও আবার কিছু উপনদী রয়েছে, একটা বানস, পার্বতী, আর একটা হচ্ছে কি? সিন্ধ। কেমন? আর এই যে সোন নদীর একটা উপনদী রয়েছে, সোন নদীর একটা উপনদীর নাম হচ্ছে কি? কোয়েল। পরীক্ষায় এসেছে কোয়েল। সোন নদীর একটা উপনদীর নাম কি? কোয়েল। সোন নদীর একটা উপনদীর নাম কোয়েল। এবার এখানে প্রশ্নটা বলেছিল যে কোটা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তো এই কোটা শহরটি এই চম্বল নদীর তীরে অবস্থিত। কোটা নগরটি বা কোটা শহরটি এই চম্বল নদীর তীরে অবস্থিত। তাহলে বলুন বোঝা গেল এইটুকু? হ্যাঁ স্যার। পরের প্রশ্ন, কোলেরু হ্রদ কোথায় অবস্থিত? কোলেরু হ্রদ, এটা করাইনি তবু এসেছে আর কি। হ্রদ একবার মানে হ্রদ যে চ্যাপ্টারটা রয়েছে এটা একবার করিয়ে দেব। গোদাবরী ও কাবেরীর মাঝে, না গোদাবরী ও কৃষ্ণার মধ্যে, কৃষ্ণা ও কাবেরীর মধ্যে, না মহানদী ও গোদাবরীর মধ্যে? আগে বলুন এর অবস্থানটা কোথায়? কোলেরু হ্রদটা আছে কোথায়? কোথায় আছে কোলেরু হ্রদ? কোথায় আছে? কোলেরু হ্রদটা কোথায় আছে? আচ্ছা কোলেরু কি করায়নি যখন বোর্ডে যখন করাতাম তখন? না মনে পড়ছে না? না স্যার, করা নেই কোলেরুটা। আচ্ছা কোলেরু হ্রদ হচ্ছে অন্ধ্রপ্রদেশে অবস্থিত। অন্ধ্রপ্রদেশে অবস্থিত, ইম্পর্টেন্ট তো এটা, অন্ধ্রপ্রদেশে অবস্থিত। তাহলে এবার বলুন তো কোন দুটো নদীর মাঝে হবে এই কোলেরু হ্রদটা? কোন দুটো নদী হতে পারে? গোদাবরী ও কাবেরী হবে, না গোদাবরী ও কৃষ্ণা হবে, না কৃষ্ণা ও কাবেরীর মধ্যে হবে, না মহানদী ও গোদাবরীর মধ্যে হবে? তো দেখুন প্রথমে কি বলেছে? মহানদী।
তাহলে মহানদী তো আমরা কেটে দিতে পারি, তাই না? কেননা মহানদী তো আমরা বলতে পারি না, তাই না? মহানদী আমরা কেন বলবো? মহানদী তো উড়িষ্যার ওদিকে, তাহলে মহানদীটা আমরা প্রথমে কাটতে পারি। তারপরে কি বলেছে? কৃষ্ণা ও কাবেরীর মধ্যে। তারপর বলেছে গোদাবরী ও কৃষ্ণার মধ্যে, আরেকটা বলেছে গোদাবরী ও কাবেরীর মধ্যে। কোনটা হবে? একটু গেস করুন কোনটা হতে পারে। স্যার মহানদীতে কাটলেন তো গোদাবরীও কাটলেন। হ্যাঁ, এবার মহানদী, মহানদী তো ওখানে কেটে দিলেন, তো গোদাবরীও কাটলেন। গোদাবরী কেন কেটেছি? মহানদী কেটেছি। না ওটাই তো গোদাবরী জিজ্ঞাসা। আর কৃষ্ণা স্যার, হুম, গোদাবরী কৃষ্ণা। আচ্ছা গোদাবরী কৃষ্ণা, একদম গোদাবরী ও কৃষ্ণা। গোদাবরী ও কৃষ্ণার মাঝে হচ্ছে এই কোলেরু হ্রদ কিন্তু অবস্থিত, গোদাবরী ও কৃষ্ণার মাঝে। পরের প্রশ্ন কি বলেছে? এটা একটা আনকমন প্রশ্ন। স্যার হ্যাঁ ওটা তো হতে পারে যে মিষ্টি জলের হ্রদ না লবণাক্ত জলের হ্রদ ওটা কোনটা? এই কোলেরু হ্রদটা? বলে দিত। হ্যাঁ কোলেরু হ্রদ অন্ধ্রপ্রদেশে রয়েছে, লবণাক্ত জলের হ্রদ। পোলাভারাম প্রজেক্ট কোন নদীর সঙ্গে যুক্ত? পোলাভারাম প্রজেক্ট কোন নদী হবে? পোলাভারাম প্রজেক্ট কোন নদীর সঙ্গে সম্পর্কিত? অপশন এ বলছে কাবেরী, অপশন বি বলছে এটা পেনার হবে, আর একটা হচ্ছে কৃষ্ণা, আর একটা হচ্ছে কি গোদাবরী। এটা অ্যান্সার হবে, সেটা হচ্ছে কি গোদাবরী। পরের প্রশ্ন, ভারত ও বাংলাদেশের সঙ্গে জলবন্টন করেছে। এই জলবন্টন হয়েছে মাইথন বাঁধের সাহায্যে, ফারাক্কা ব্যারেজের সাহায্যে, দুর্গাপুর ব্যারেজের সাহায্যে, না ব্রহ্মপুত্র নদের সাহায্যে? ভারত ও বি। বাংলাদেশের সঙ্গে জলবন্টন, ভারত বি। অবশ্যই বি, ফারাক্কা ব্যারেজের। ফারাক্কা। হ্যাঁ ফারাক্কা, ভারত ও বাংলাদেশের সঙ্গে যে জলবন্টন হয়েছে সেটা হচ্ছে কি ফারাক্কা ব্যারেজের সাহায্যে। পরে অমরকণ্টক পর্বত থেকে দুটি ভিন্ন নদী উৎপত্তি লাভ করেছে এবং প্রবাহিত হয়েছে ভিন্ন দিকে। ভিন্ন দিকে। তাহলে পশ্চিম এবং পূর্ব নদী দুটি হলো, একটা হচ্ছে নর্মদা ও তাপ্তি, তাপ্তি ও বেতয়া, নর্মদা এবং মহানদী, তাপ্তি ও সোন। কি বলেছে? অমরকণ্টক যে মালভূমি রয়েছে, মহাদেব পাহাড়ে যে অমরকণ্টক যে মালভূমি, সেই অমরকণ্টক মালভূমি থেকে দুটি নদী উৎপত্তি হয়েছে এবং নদী দুটি উৎপত্তি হয়ে ভিন্ন দিকে প্রবাহিত হয়েছে। মানে একটা নদী এদিকে প্রবাহিত হয়েছে, একটা নদী এদিকে প্রবাহিত হয়েছে। কেমন? তাহলে সেই দুটো নদী কি কি? আচ্ছা অপশনগুলো দেখেই তো বোঝা যাচ্ছে না। নর্মদা তাপ্তি। নর্মদা তাপ্তি, নর্মদাও তো এদিকেই প্রবাহিত হয়েছে, তাপ্তিও তো এদিকেও প্রবাহিত হয়েছে। কি বলেছে এখানে? ভিন্ন দিকে প্রবাহিত হয়েছে। তাহলে আমরা কি করতে পারি? তাহলে নর্মদা তাপ্তি তো আমরা করছি না, তাই তো? নর্মদা তাপ্তি আমরা করব না। এবার তাপ্তি আর বেতুয়া বলছে, তাই তো? নর্মদার মহানদী হচ্ছে তাহলে। অবশ্যই নর্মদার মহানদী হবে, তাই না? স্যার নর্মদা মহানদী। হ্যাঁ নর্মদা বুঝতে মহানদী, তাই না? কেননা তাপ্তি আর বেতুয়াও তো হবে না, তাপ্তিও শোন এটা হচ্ছে না, তাই তো? এবার একটা প্রশ্ন বলছি, নিম্নের কোন নদীটি নিম্নের কোন নদীটি দক্ষিণ থেকে উত্তর দিকে প্রবাহিত হয়েছে? দক্ষিণ থেকে উত্তর দিকে প্রবাহিত হয়েছে, উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে। অপশন এ বললাম গঙ্গা, অপশন বি বলছি যমুনা,
অপশন সি বলছি, অপশন সি, শতদ্রু, অপশন ডি কোনোটি নয়, কোনোটি নয়। বলুন, নিম্নের কোন নদীটি দক্ষিণ থেকে উত্তর দিকে প্রবাহিত হয়েছে? একদম কিন্তু PYQ। নিম্নের কোন নদীটি দক্ষিণ থেকে উত্তর দিকে প্রবাহিত হয়েছে? গঙ্গা, যমুনা, শতদ্রু, কোনোটি নয়। কি হবে? শতদ্রু স্যার। শতদ্রু। শতদ্রু দক্ষিণ থেকে উত্তর দিকে প্রবাহিত হয়েছে? গঙ্গা যমুনা তো নয়। তাহলে কি হবে? শতদ্রু নদী কোথায়? শতদ্রু নদী, আমরা শতদ্রু নদী কোথায় পড়েছিলাম? শতদ্রু নদী, শতদ্রু নদী যদি আমরা দেখি, তাহলে তার আগে আমাদেরকে সিন্ধু নদীটা একটু জানতে হবে। বলুন, সিন্ধু নদীর উৎপত্তি কোথায়? সিন্ধু নদীর উৎপত্তি কোথায়? সিন্ধু নদীর উৎপত্তি কোথায়? সিনকা হিমবাহ থেকে। সিনকাবাব হিমবাহ, সিনকাবাব হিমবাহ, সিনকাবাব হিমবাহ থেকে সিন্ধু নদীর উৎপত্তি। তারপর সিন্ধু নদী কোথায় গেল? আমাদের লাদাখে প্রবেশ করলো, তাই তো? লাদাখে প্রবেশ করার পর কোথায় এলো? জম্মু কাশ্মীরে এলো। জম্মু কাশ্মীরে আসার পর পাকিস্তানে এলো, পাকিস্তানের করাচি, ইসলামাবাদ হয়ে আরব সাগরে গিয়ে পতিত হলো। এটাই তো হচ্ছে সিন্ধু নদী, তাই না? এবার সিন্ধু নদীর কিছু উপনদী রয়েছে। এবার ডান তীরে 3টে উপনদী রয়েছে। ডান তীরে কী রয়েছে? 3টে। একটা রয়েছে কি সৈয়ক, একটা রয়েছে গিলগিট, কাবুল। হ্যাঁ, একটা রয়েছে গিলগিট, আর একটা কি রয়েছে? কাবুল। এই হচ্ছে 3টে নদী, সৈয়ক, গিলগিট আর হচ্ছে কি কাবুল। এই হচ্ছে 3টে নদী। আর বাম তীরের যদি উপনদী আমরা দেখি, বাম তীরের উপনদীগুলোই হচ্ছে কি মেন নদী। এবং বাম তীরের উপনদীগুলো যদি আমরা দেখি, কি কি রয়েছে? একদম নিচে কি রয়েছে? একদম নিচে রয়েছে শতদ্রু বা সাতলজ। তারপর কি রয়েছে? তারপর বিপাশা বিপাশা, বা বিয়াস, বিপাশা বা বিয়াস। তারপর ইরাবতী বা রাভি, ইরাবতী বা রাভি। তারপর তারপরে চেনাম, চন্দ্রভাগা বা চেনাব। তারপরে ঝিলাম। তারপর হচ্ছে কি ঝিলাম বা বিতস্তা, ঝিলাম বা বিতস্তা। এবার এই যে নদীগুলো, আমি একটা দেখবেন একটা হিন্দি একটা সেন্টেন্স দিয়ে আমি মনে রাখার চেষ্টাও করিয়েছিলাম। মনে আছে সেন্টেন্সটা কি? 4টে নদী, এই 5টা নদী পরপর। স্যার, इंस्पेक्टर चले रवि भाई के साथ। इंस्पेक्टर चले रवि भाई के साथ, কিন্তু একটা ওয়ার্ড মিস্টেক করলেন, সেটা হচ্ছে কি इंस्पेक्टर रवि चले, इंस्पेक्टर रवि चले, इंस्पेक्टर रवि নাই, इंस्पेक्टर তো जॉन, স্যার একটা নাম আছে ওখানে। जॉन, হ্যাঁ হ্যাঁ, इंस्पेक्टर इंस्पेक्टर जॉन जॉन चले रवि भाई के साथ। रवि भाई के साथ, रवि भाई के साथ, এসে টি এস সাথ। এই সাতের এই এস থেকে মনে রাখতে বলেছিলাম সাতলজ। সাতলজ থেকে এই যে ভাই, ভাইয়ের বি থেকে কি রাখতে বলেছিলাম? ঠিক আছে, বিয়াস। এই যে আর থেকে কি মনে রাখতে বলেছিলাম? রাভি। ঠিক আছে, এই সি থেকে কি মনে রাখতে বলেছিলাম? চেনাব। আর এই জে থেকে কি মনে রাখতে বলেছিলাম? ঝিলাম। আর এই আই থেকে ইন্দাস, ইন্দাস। তাহলে ইন্দাস রিভারের এই হচ্ছে 5টা রিভার। তাহলে এস থেকে সাতলাজ, বি থেকে কি বিয়াস, আর থেকে কি রবি, আর চালের সি থেকে হচ্ছে কি চেনাব, আর জনের জে থেকে হচ্ছে কি ঝিলাম। এই হচ্ছে 5টা উপনদী। এবার এই যে শতদ্রু বা সাতলজ, এই সাতলজ হচ্ছে সবচেয়ে লংগেস্ট, সবচেয়ে লংগেস্ট। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, এই শতদ্রু নদী কিন্তু ভারতে উৎপত্তি হয়নি। কোথায় উৎপত্তি হয়েছে? রাক্ষস হ্রদ থেকে। রাক্ষস হ্রদ থেকে কিন্তু উৎপত্তি হয়েছে, মানস সরোবরের রাক্ষস হ্রদ থেকে কিন্তু উৎপত্তি হয়েছে। আর সবচেয়ে হচ্ছে কি, সবচেয়ে হচ্ছে এটা লার্জেস্ট।
এবার ভারতে উৎপত্তি হয়েছে লার্জেস্ট যদি বলে বা লংগেস্ট যদি বলে, চন্দ্রভাগা। হ্যাঁ, তখন আমরা চন্দ্রভাগা বা চেনাব কিন্তু আমরা করব, চন্দ্রভাগা বা চেনাব। আর এই যে উপনদীগুলো, বাম তীরের উপনদীগুলো আমাদেরকে এইরকমভাবেই সিকোয়েন্স অনুযায়ী কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, সিকোয়েন্স অনুযায়ী কিন্তু মনে রাখতে হবে, কেননা সিকোয়েন্স অনুযায়ী কিন্তু জিজ্ঞাসা করা হয় যে নদীগুলোকে দক্ষিণ থেকে উত্তর দিক বরাবর পরপর সাজাও। এবার স্যার আপনি যেটা বললেন যে দক্ষিণ থেকে উত্তর দিকে প্রবাহিত নদী, আপনি বললেন যে কি শতদ্রু নদী, তাহলে শতদ্রু নদী কি দক্ষিণ থেকে উত্তর দিকে প্রবাহিত হচ্ছে? এটা তো উৎপত্তি হয়েছে পূর্ব দিকে আর প্রবাহিত হচ্ছে কোন দিকে? পশ্চিম দিকে, তাই না? তাহলে শতদ্রু তো হচ্ছে না, শতদ্রু হচ্ছে না, তারপর গঙ্গাও তো হচ্ছে না, যমুনাও হচ্ছে না, শতদ্রু হচ্ছে না, তাহলে হবে কি? কোনোটিই নয়। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার যেটা আমরা করব সেটা হচ্ছে কি সোন নদী। সোন নদী, এখানে দেখুন তো এই যে সোন নদীটা কোথায় বললাম, এই যে দেখুন তো সোন নদীটা, এই সোন নদীটা এই উত্তর থেকে, এই দক্ষিণ থেকে উত্তর দিকে প্রবাহিত নদী। এই সোন নদীটা হচ্ছে দক্ষিণ থেকে উত্তর দিকে প্রবাহিত নদী। দেখুন বোঝা গেল? বলুন প্রশ্ন কোনো? ক্লিয়ার? আচ্ছা, পরের প্রশ্ন কি বলেছে? ভারতের মধ্যে নিম্নের কোন নদীটি হিমালয়ের অধিক প্রাচীন? মানে হিমালয়ের অনেক প্রাচীন নদী, সেটা শতদ্রু হবে, গঙ্গা হবে, বিপাশা হবে, না ইরাবতী হবে? মানে সবচেয়ে প্রাচীন কোনটি নদী? না, গঙ্গা হবে না, গঙ্গা নয়, এখানে সবচেয়ে প্রাচীন নদী হচ্ছে শতদ্রু বা সাতলজ। হিমালয়ের সবচেয়ে প্রাচীন নদী হচ্ছে কি শতদ্রু বা সাতলজ, সবচেয়ে প্রাচীন নদী। পরেরটা, কোন নদীটি কাশ্মীর উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? অপশন এ বলছে শতদ্রু, ইরাবতী, চন্দ্রভাগা, ঝিলাম। কোন নদীটি কাশ্মীর উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে? এখানে দেখবেন একটা উষ্ণ প্রস্রবণ রয়েছে, ভেরিনাগ উষ্ণ প্রস্রবণ, ভেরিনাগ। নিম্নের কোন নদীটি কাশ্মীর উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে? তাহলে এটা হবে একদম উপরে যে নদীটা রয়েছে, উপরে কোন নদীটা ছিল? ঝিলাম ছিল না? ঝিলাম বা বিতস্তা হ্যাঁ ছিল, স্যার। হ্যাঁ, তাহলে এখানে উত্তরটা হবে কি ঝিলাম। পরের প্রশ্ন, সিন্ধু নদীর উৎপত্তি স্থল, এগুলো কিন্তু সব PYQ। সিন্ধু নদীর উৎপত্তি স্থল, সিন্ধু নদীর উৎপত্তি স্থল কোথায়? শেষনীল হ্রদ, ভীমতাল মানস হ্রদ, সরোবর। নামের হ্রদ, মানস সরোবর? কোথায় সিন্ধু নদীর উৎপত্তি? মানস মানুষ সরোবর, সরোবর। মানস সরোবর। সিন্ধু নদীর উৎপত্তি হচ্ছে কি মানস সরোবর। এগুলো কি সিন্ধু নদী বলুন তো, এটা কি একটা হিমালয়ান রিভার? হিমালয়ান রিভার, হ্যাঁ কি না? সিন্ধু নদীকে আমরা হিমালয়ান রিভার বলবো কি না? হ্যাঁ স্যার বলে দিতে। হ্যাঁ অবশ্যই। তাহলে হিমালয়ান রিভারের মধ্যে কি কি রিভার ছিল? একটা ছিল সিন্ধু, তাই তো, একটা ছিল সিন্ধু, একটা কি ছিল? গঙ্গা, একটা কি ছিল? ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র, এই তিনটে হচ্ছে কি হিমালয়ান রিভার। তো ব্রহ্মপুত্র নদীটাকেও আর একবার আমি একটু রিভিশন করিয়ে দিচ্ছি। বলুন ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি কোথায়? ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি মানস সরোবরে কৈলাস পর্বতের। কৈলাস পর্বত নয়, চেমায়ুংদং হিমবাহ। হচ্ছে মাউন্টন। হ্যাঁ, স্যার কৈলাস পর্বতটা হ্যাঁ আবার ওটা, হ্যাঁ কোন ওটা বলা দিকে? যায়, ঠিক আছে, কিন্তু যেটা বলতেই হবে সেটা হচ্ছে কি চেমায়ুংদং মাউন্টন। হিমবাহ, চেমায়ুংদং হিমবাহ, চেমায়ুংদং হিমবাহ। এই চেমায়ুংদং থেকে হিমবাহ থেকে উৎপত্তি লাভ করো ব্রহ্মপুত্র নদী। তারপর তিব্বতে প্রবাহিত হলো 1200 কিলোমিটার। তিব্বতে কি নাম ছিল ব্রহ্মপুত্র নদীর? তিব্বত, সাংপো। একদম, তিব্বতে যেটা নাম ছিল সেটা হচ্ছে কি সাংপো। তারপর অরুণাচল প্রদেশ, এখানে নামচা বারোয়া পর্বতশ্রেণী ছিল, দিয়ে অরুণাচল প্রদেশে প্রবেশ করলো। অরুণাচল প্রদেশে যখন প্রবেশ করলো তখন তার নাম হলো কি সিয়াং। অরুণাচল প্রদেশে যখন ল্যান্ডে এলো, মানে যখন ভূমিতে আসলো আর কি, মানে যখন সমতল ভূমিতে এলো, তখন তার নাম হলো কি দিবাং না দিহাং? দিবাং। দিবাং।
তারপর যখন আসাম ভ্যালির কাছে যখন প্রবেশ করবে তখন এদিক থেকে আসছিল কি দিহাং, দিহাং, আর একটা ছিল কি লোহিত, লোহিত। এই দুটো নদী এসে মিলিত হলো, এই নদীটার সঙ্গে এই দুটো নদী এসে মিলিত হলো, তখন থেকে তার নাম হলো কি ব্রহ্মপুত্র। কেমন? তারপর ব্রহ্মপুত্র কিছু দূর আসার পর দুটো শাখায় বিভক্ত হলো, তাই তো? একটা শাখা একটু উত্তর উঠে গেল, একটা শাখা একটু দক্ষিণে নেমে গিয়ে মোটামুটি 100 কিলোমিটার প্রবাহিত হওয়ার পর আবার দুটো শাখা একসঙ্গে মিলিত হলো। এর ফলে মাঝে যে দ্বীপটা গঠিত হলো, দ্বীপটার নাম কি? মাজুলি দ্বীপ, নদী গঠিত দ্বীপ। হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে বৃহত্তম দ্বীপ মানে নদী গঠিত দ্বীপ, সেটা হচ্ছে কি মাজুলি দ্বীপ। এর ফলে গঠিত হলো ব্রহ্মপুত্র নদীর পরিসঞ্চয়ের ফলে। এরপর ব্রহ্মপুত্র নদী আসাম ভ্যালি দিয়ে প্রবাহিত হতে শুরু করলো, প্রবাহিত হওয়ার পর বাংলাদেশে প্রবেশ করলো। বাংলাদেশে যখন প্রবেশ করলো তখন তার নাম হলো কি যমুনা। যমুনা নাম নিয়ে সে তখন প্রবেশ করলো। আর এদিক থেকে কি আসছিল? পদ্মা। এই যমুনার পদ্মা মিলিত হলো, কি নাম নিল? মেঘনা। নাম নিল হচ্ছে কি মেঘনা। এই মেঘনা নাম নিয়ে তারা তখন বঙ্গোপসাগরে পতিত হলো। তাহলে আমরা এই যে বিশাল সুন্দরবন যেটা দেখতে পাই না, সুন্দরবন যেটা আমরা সুন্দরবন বলি, এই সুন্দরবনটা গঠিত হয়েছে কোন নদীর পরিসঞ্চয়ের ফলে যদি আমরা বলি, তাহলে গঙ্গা এবং ব্রহ্মপুত্র, এই যে দুটো নদী, এই দুটো নদীর মানে পরিসঞ্চয়ের ফলেই কিন্তু সুন্দরবন অঞ্চলটি কিন্তু গঠিত হয়েছে। আর সুন্দরবনটা আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে 40% আর বাংলাদেশে রয়েছে 60%। মানে পুরো সুন্দরবনটাকে যদি আমরা 100% ধরি, তাহলে 40% রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে আর 60% রয়েছে বাংলাদেশে। এবং এই সুন্দরবনে রয়েছে সবচেয়ে বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য, তাই না? সেই জন্য তাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে খেতাব দেওয়া হয়েছে 1987-এ। তো এই দেখলাম আমরা কি ব্রহ্মপুত্র নদী। এবার কিছু এর ট্রিবিউটারি রয়েছে, যেমন এখানে দিহাং আর লোহিত দুটো ট্রিবিউটারি আমরা পেয়ে গেলাম। আর একটা রয়েছে কি ধানসিরি, ধানসিরি। আর একটা রয়েছে কোরপিলি, আর একটা রয়েছে কি কোরপিলি, ধানসিরি, কোরপিলি। আর এদিক থেকে যদি আমরা বলি, প্রথমে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কি সুবনশিরি, সুবনশিরি, সুবনশিরি। এই সুবনশিরি হচ্ছে কি সবচেয়ে বৃহত্তম নদী, সুবনশিরি হচ্ছে সবচেয়ে বৃহত্তম। তারপর রয়েছে কি মানস, এই মানস নদী হচ্ছে কি ভুটানের বৃহত্তম, ভুটানের বৃহত্তম মানস নদী হচ্ছে কি ভুটানের বৃহত্তম নদী। তারপরে যেটা আমরা পড়বো সেটা কি তিস্তা, সংকোচ রয়েছে তিস্তা, এটা উত্তরবঙ্গের ত্রাসের নদী। উৎপত্তি কোথায়? সিকিমের জেমু হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে। বা আমরা বলতে পারি সোলামো হ্রদ, সোলামো হ্রদ হচ্ছে আমাদের ভারতবর্ষের সবচেয়ে উচ্চতম হ্রদ। তাহলে এই হচ্ছে ব্রহ্মপুত্র নদী, তাই না? আর তো কিছুই নেই। তাহলে ব্রহ্মপুত্র নদী বোঝা গেল। হ্যাঁ স্যার। আচ্ছা, তো এগুলো দেখবেন বিস্তারিতভাবে করা রয়েছে আর কি। তো ওখানে আরও অনেক তথ্য দেওয়া রয়েছে যেগুলো আমাদের পরীক্ষায় এসে থাকে, এমন তথ্য কিন্তু দেওয়া রয়েছে, সেগুলো কিন্তু রিভিশন করে নিতে হবে। এর পরের দিন আমাদের যেহেতু নদ নদী শেষ হয়ে গেল, আমরা ভারতের ভূপ্রকৃতি যেটা রয়েছে সেটা আমরা স্টার্ট করব। এবং তারপরে আরও যে পলিটির যে ক্লাসগুলো রয়েছে সেগুলোকেও শুরু করবো আস্তে আস্তে। যাই হোক, যে বিষয়টা সেটা হচ্ছে কি আপনাদেরকে কিন্তু পরিশ্রম কিন্তু করতে হবে, এবার কিন্তু অনেকটাই পরিশ্রম কিন্তু করতে হবে, যেহেতু এক্সাম যেগুলো রয়েছে একটু টাফেস্ট এক্সাম। আর যেহেতু পাস ফেলের তো ব্যাপার থাকে না, এখানে র্যাঙ্ক করতে হবে, সেহেতু একটু ভালো মতন কিন্তু প্রিপারেশান আমাদেরকে করতে হবে। আচ্ছা বলুন, কারো কোনো যদি প্রশ্ন থাকে।